আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা? আমার ভয়েসটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা? আমার পেছনে থাকা স্ক্রিনে লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার কিনা? যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায়, তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা জি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শুরু করব। এতক্ষণ ধরে তোমাদের শিফাত ভাই ইংরেজি ক্লাস নিচ্ছিলেন, ক্লাসটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আসলে ক্লাসটা 10টা 6 মিনিটে খুব সম্ভবত শেষ হয়, যার কারণে আমরা একটু পরেই লাইভে আসা, 10টায় লাইভে আসার কথা ছিল। যাই হোক, আজকের ক্লাসে আমরা তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার এবং 5 নাম্বার চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব এবং দেখার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কিরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সিকিউ রিলেটেড। আমরা কিন্তু অলরেডি লাইভ ক্লাস থেকে, অর্থাৎ আমাদের পেজে যে লাইভ ক্লাসগুলো গিয়েছিল, টপ 50টা করে এমসিকিউ সলভ করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি বলা চলে। এই যে এমসিকিউ গুলো আমরা সলভ করলাম, এই ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো, এই গ্রুপেও পেয়ে যাবা, 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকেও নেওয়া হয়েছে, সেখান থেকেও পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর হচ্ছে গিয়ে তোমার এগুলো ছিল এমসিকিউ, বাট সিকিউ এর জন্য যেটা আমরা করেছি, একটা ক্লাসের মধ্যে মোটামুটি 3টা চ্যাপ্টারের 3-4টা সিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে তোমাদের ইনশাআল্লাহ বলা চলে যে যাতে করে তোমাদের সিকিউ এর একটা কনসেপ্ট চলে আসে। সুতরাং একটু ক্লাসের মধ্যে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে যখন তোমরা সিকিউ সলভ করো, এই ক্লাসটা দেখলে তোমরা একটু কনসেপ্ট পেতে পারো ইনশাআল্লাহ। সো কি অবস্থা বাচ্চা কাচ্চারা, বলো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার কিনা? একটু কাইন্ডলি বলো। ঠিক আছে, একটু কাইন্ডলি বলো। হ্যালো, আমার কথা আই হোপ শোনা যাচ্ছে। একটু কাইন্ডলি বলো। হ্যালো, আমার কথা আই হোপ শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি, বৃষ্টি লামিয়াকে দেখতে পাচ্ছি, হাসিনা আক্তারকে, মুক্তাসিন মাহমুদকে দেখতে পাচ্ছি, ফাইজা রহমান, তারপর হচ্ছে আমির হোসনা, বৃষ্টি, ইশরাত জাহান, লামিয়া, তারপর হচ্ছে নীলুফা ইয়াসমিন, নীলু, মার্জিয়া, আফরিন, তারপর দেখতে পাচ্ছি মুক্তাসিন মাহমুদ, এর পরবর্তীতে ফারজানা রহমান। সবাই বলতেছে অল গুড ভাইয়া। তাহলে কি আমরা ক্লাস আজকে শুরু করতে পারি ইনশাআল্লাহ? সবাই তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলো, যারা যারা সালাম দিচ্ছ। এখানে দেখতেছি সাজিনা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ফাইজে আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যদি আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পারো, বুঝতে পারো এবং অল ক্লিয়ার থাকে, তাহলে যেহেতু তোমরা সবাই বলতেছো জি ভাইয়া সবকিছু অল ক্লিয়ার রয়েছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। শুনো, প্রথমে বলি, সেটা হচ্ছে আমাদের এটা তো আসলে একটা সাজেশনের পেজ। তো আমাদের যেহেতু সাজেশন ক্লাস পিডিএফ, যেটা তোমাদের অর্ধবার্ষিকী অথবা টেস্ট পরীক্ষা বলো, যেটাই বলো না কেন, বা প্রি টেস্ট পরীক্ষা বলো না কেন, যেই পরীক্ষায় বলো না কেন, বেসিক্যালি অর্ধবার্ষিকী বলে। সো এই যে তোমাদের যে সামনে পরীক্ষা অথবা তারপরে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটা সাজেশন পিডিএফ রয়েছে। এই সাজেশন পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে জাস্ট কষ্ট করে একটু 16910 এই নাম্বারে যদি তুমি ফোন করো, ইনশাআল্লাহ তাদের সাথে কথা বলে তুমি আমাদের এই সাজেশনটা কালেক্ট করতে পারো। কেমন, অনেকেই ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ভাইয়া পঞ্চম চ্যাপ্টারে প্রবলেম বৃষ্টি, হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের ক্লাসের মধ্যে বেসিক্যালি 3টা চ্যাপ্টারে সিকিউ নিয়ে আলোচনা করব। আজকেরটা তো সিকিউ সলভিং ক্লাস ভাইয়া, আজকের ক্লাসে বেসিক্যালি 3টা সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। 1 ঘন্টার একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, ধরো 10টা থেকে 11টা পর্যন্ত। এই যে 1 ঘন্টা যে ক্লাসটা হবে আমাদের, আমরা চেষ্টা করব 5 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা সিকিউ সলভ করার জন্য, হ্যাঁ, তার পরবর্তীতে 4 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা সিকিউ সলভ করার জন্য, এবং আমাদের যে হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা আছে, থার্ড চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে 1টা বা 2টা সিকিউ আসলে সলভ করার জন্য। অর্থাৎ আজকের ক্লাসে আমরা চেষ্টা করব 5টা সিকিউ সলভ করতে। সুতরাং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা একটু দেখতে চাই, আমরা প্রথমে 3 নাম্বার চ্যাপ্টারের সিকিউ গুলো সলভ করব না, আমরা উল্টা থেকে শুরু করি, 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা শুরু করি। বুঝতে পারছো আমার কথা? আমরা 5 নাম্বার চ্যাপ্টারটা থেকে শুরু করতে পারি। সবাই কি বোর্ডের লেখাগুলো দেখতে পারো? ভাই রসায়নের ঠিক সময় সবই পারে, মুক্তাসিন মাহমুদ বলছো। লিখতে হবে, যদি তোমার মনে হয় যে রসায়ন অনেক কিছু পারো, আবার পারো না, পারতে গেলে আবার মনে হয় যে সব পারি, আবার লিখতে গেলে বা পরীক্ষার সময় কিছু পারি না, এটা সমাধান হচ্ছে অনেক বেশি পরিমাণে লিখতে হবে।
অনেক বেশি পরিমাণে লিখতে হবে, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো বাবারা? যদি তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করো দেন তুমি আসলে পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান, মানে মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা শুনেছো না? অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারফেক্ট হবা। যদি তুমি প্র্যাকটিস কম করো তাহলে পারফেক্ট কম হবে। ধরো মানুষের একটা স্বভাবই হয় এরকম, যখন পড়তে চায় পারি পারি, থাক থাক থাক, ও আচ্ছা পারি পারি পারি, পড়তে চায় আচ্ছা পারি পারি, সবই পারি, এরকম মনে হয় সবই পারি। বাট যখন সে করতে যায়, যখন সে প্রশ্নের উত্তর করতে যায় তখন মনে হয় যে অনেক কিছুই পারি না। তো এই বিষয়টা থেকে কি করা যায়? আসলে উত্তরটা খুবই সোজা, খুবই সোজা সাপটা। উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে তোমাকে লিখতে হবে বাসায়, যেই প্রশ্নটা পড়বা, যেই সৃজনশীল প্রশ্নের উত্তরটা বুঝবা, সাথে সাথে লিখার চেষ্টা করবা। যদি অনেক বেশি লিখার চেষ্টা করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তখনই তুমি পারবা। এছাড়া আসলে পারবা না। মনে হবে সবসময় পারি, বাট করতে দিলে পারবা না। ঠিক আছে, প্র্যাকটিস করছিল, ঠিক আছে। দেখো এখন দেখো এখানের মধ্যে প্রথম প্রশ্ন দেখো, আমরা 1 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 3টা পরমাণু দেয়া আছে। যদি এরকম কিছু পরমাণু দেয়া থাকে এবং বলে এবিসি আসলে কোনো মৌলের প্রতীক না, মানে ওরা এবিসি এটা কাল্পনিক অর্থে ব্যবহার করছে, আচ্ছা করুক, প্যারা নাই। আচ্ছা কেউ কি বলতে পারবা এ পরমাণুটার নামটা কি? 5 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করেছি আমরা, অর্থাৎ রাসায়নিক বন্ধন থেকে আমরা শুরু করেছি। এখন আমার তোমার জন্য প্রশ্ন হচ্ছে, বলো তো এই যে পরমাণুটা তোমরা দেখতে পারতেছো, এই পরমাণুটার নামটা কি? যখন তোমাকে এরকম চিত্র দিয়ে দিবে তখন তুমি ইলেকট্রন সংখ্যা হিসেব করবা, যার ইলেকট্রন সংখ্যা যত পাবা তার পারমাণবিক সংখ্যা তত হিসেব করবা। কিরকম ভাইয়া? দেখো এর ইলেকট্রন, এটা কিন্তু ইলেকট্রনটা, এটা নিউক্লিয়াস, 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন। সো 5টা ইলেকট্রন মানে তুমি বুঝবা এর মধ্যে আসলে 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু বুঝাইছে। 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু মানে কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। অর্থাৎ এ পরমাণু মানে হচ্ছে এখানে বোরন বুঝিয়েছে তারা। তাহলে বি তে কি বুঝাইছে? মোট ইলেকট্রন গুলো, গোল গুলো হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অর্থাৎ এখানের মধ্যে 12 ইলেকট্রন বিশিষ্ট অথবা 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু ম্যাগনেসিয়ামকে বুঝিয়েছে। এর পরবর্তীতে এখানে দেখো সি তে কি বুঝায়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18 মানে কি? 18 মানে পারমাণবিক সংখ্যা, 18 হচ্ছে আর্গনের, রাইট? তার মানে এখানের মধ্যে একটা বুঝিয়েছে বোরন, একটা বুঝিয়েছে ম্যাগনেসিয়াম, আর একটা বুঝিয়েছে আর্গন। সো এই যে দেখো এতগুলো পরমাণু বুঝাইলো। এখন প্রথমে বলছে বিসি মৌল দ্বারা ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করে। এখানে একটা ভুল করছে ওরা, এখানে উদ্দীপকে একটু ভুল আছে, একটু উদ্দীপকে ভুল আছে, এই ভুলটা ঠিক করবা। কারণ আর্গন তো আসলে নিষ্ক্রিয় গ্যাস। এই প্রশ্নের মধ্যে ভুল আছে, কিভাবে বুঝলেন ভাইয়া ভুল আছে? আচ্ছা তুমি বলো বি মানে কি? বি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। সি মানে কি? সি মানে হচ্ছে আর্গন। আর্গন কি? আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। কি গ্যাস? উত্তর হচ্ছে ভাইয়া আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, নিষ্ক্রিয় গ্যাস কি কখনো আসলে মানে হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস যখন এইচএসসি তে পড়বে কিছু কিছু, যেমন জেনন, এই মৌলটা আসলে কিছু কিছু সময় কিছু শর্ত ভিত্তিতে মানে হচ্ছে যৌগ গঠন করে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে 9 10 পর্যন্ত পড়ব যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এরা কখনো বন্ধনে অংশগ্রহণ করেই না। তো এখানে যদি আমি ধরে নেই কিছু সময়ের জন্য প্রশ্নে কোনো ভুল নাই, তাহলে এখানে যে বলছে বিসি মৌল দ্বারা গঠিত যৌগ বন্ধন গঠন প্রক্রিয়া, আরে এ তো বন্ধন গঠন করবেই না, তো এক লাইনে শেষ, বন্ধন গঠনই হবে না। তাহলে সেখানে ক্ষেত্রে আমি ডায়াগ্রাম কিভাবে অ্যাড করতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে আমার উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে এখানের মধ্যে একটু খেয়াল করো, এখানে আর্গন নাই, এখানে একটা ইলেকট্রন সংখ্যা বেশি দিয়ে দিয়েছে, একটা ইলেকট্রন কেটে দাও। একটা ইলেকট্রন যদি তুমি কেটে দাও তার মানে এখানে 17টা ইলেকট্রন, এটা হবে ক্লোরিন। মানে টাইপিং করার সময় একটা গোল্লা বেশি হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? ভেরি গুড। তার মানে এখানের মধ্যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে একটা আমরা ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। এখন প্রশ্ন বলছে বিসি মৌল দ্বারা গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। ডায়াগ্রাম মানে আমি একটু পরে দেখাচ্ছি চিত্র সহকারে। ডায়াগ্রাম মানে বুঝবা যে পিকচার মানে ছবি, মানে ডায়াগ্রাম এগুলোর যে আসলে ছবি, যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এই ছবিগুলোকে স্বাভাবিকভাবে ডায়াগ্রাম বলা হয়। চলো, তার মানে আমরা যদি এখানের মধ্যে বলি যে আসলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যে কোনো কিছু, এখানে কি বলছে? একটা পরমাণু ম্যাগনেসিয়াম আর একটা পরমাণু ক্লোরিন। এখন সবসময় মনে রাখতে হবে এই যে ম্যাগনেসিয়াম
আমি প্রথমে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন, এই যে দেখো যখন তুমি গ নাম্বার প্রশ্নের উত্তর করবা, গ লিখে নিলা, নেয়ার পরবর্তীতে তুমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। করো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি কি পাবা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাবা তুমি 1s2 2s2 2p6 3s2। এখন প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। দেখো আমি তোমাকে একটু ডিটেইলসে দেখি, এগুলো পরীক্ষার খাতায় আবার এমনি লিখিও না। দুইটা ইলেকট্রন না, এই যে দেখো, তাহলে এ কি করবে জানো? এই যে সর্ববহিষ্ঠ স্তরে ধাতুর যে কয়েকটা ইলেকট্রন থাকে সে কয়েকটা ইলেকট্রনই ত্যাগ করে। আই রিপিট, বুঝার চেষ্টা করো ভাইয়া। এখানের মধ্যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, তাহলে ধাতুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা, সে দুইটাই ত্যাগ করতে চাবে। ধরো সোডিয়াম একটা ধাতু, তাহলে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, তাই সোডিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একটা ইলেকট্রনই ত্যাগ করে। মানে ধাতু তার সবার বহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন যদি 100টাও থাকে, সে বলে বাবা আমার এত ইলেকট্রন দরকার নেই, তুমি বেরিয়ে যাও। অর্থাৎ ধাতু তার সর্বশেষ শক্তি স্তরের সব ইলেকট্রন ত্যাগ করে দেয়। আই রিপিট, ধাতু তার সর্বশেষ শক্তি স্তরের সব ইলেকট্রন বের করে দেয় অথবা সব ইলেকট্রন সে ত্যাগ করে দেয়। এখন তুমি বলো ম্যাগনেসিয়াম তো একটা ধাতু, কিভাবে বুঝলাম? ম্যাগনেসিয়ামের নামের শেষে আম আছে। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কি? শক্তি স্তর আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে 3টা শক্তি স্তর আছে। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ধাতু তার সব ইলেকট্রন ত্যাগ করে দেয়। তাহলে ম্যাগনেসিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ করে দিবে বলো দেখি? ভাই আমার তো আসলে মনে নাই স্পষ্ট, এখানে তো দেয়াও নাই। বলো দেখি ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এতটুকু বলো। ম্যাগনেসিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে? আমাকে এই প্রশ্নটার উত্তর দাও আগে। ম্যাগনেসিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে? এক্স্যাক্টলি সে কি করবে বলতো বাবা? এখান থেকে দুইটা। ম্যাগনেসিয়াম কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কেন? কারণ ধাতু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সকল ইলেকট্রন ত্যাগ করে দেয়। ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 100টাও ইলেকট্রন থাকতো, সে যেহেতু ধাতু সে 100টা ইলেকট্রনই ত্যাগ করে দিত। যদি 5000টা ইলেকট্রন থাকতো, সে 5000টাই ত্যাগ করে দিত। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে এটা তো ম্যাগনেসিয়াম বুঝতে পারলাম, রাইট? এবার আসো ক্লোরিনের পালা। ক্লোরিন তো এবার দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝো। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এখন কি হইতে পারে দেখো, ভালো করে খেয়াল করো। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। এখন দেখো ভালো করে খেয়াল করো, অধাতু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে। ধাতু কি করে? ধাতু ত্যাগ করে দেয়। অধাতু কি করে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। দেখো টার্গেট কি? ম্যাগনেসিয়াম এবং দেখো দুইজনের হেভি একটা টার্গেট আছে। দেখো তাদের জীবন দশা একটা টার্গেট আছে। টার্গেটটা কি দেখো, একটু ভালো করে খেয়াল করো। ম্যাগনেসিয়ামের টার্গেট কি? দেখো ম্যাগনেসিয়াম বলো অথবা ক্লোরিন বলো, তাদের জীবনের টার্গেট হচ্ছে একটাই। কোন মৌলের তার জীবনের টার্গেট কয়টা? টার্গেট হচ্ছে একটা। টার্গেট হচ্ছে ইলেকট্রন, ভালো করে বুঝো, ইলেকট্রন গ্রহণ, এটা একটু লিখে নিবা, বা ত্যাগের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন লাভ করা। 8টি ইলেকট্রন লাভ করা, এটা একটু লিখে নাও তো। এটা একটু লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। যত রকম বন্ধন আসুক এই জিনিসটা লিখবা, যে আমাদের যে মৌল, যে কোনো মৌল দেয়া থাকলো, পরীক্ষার বোর্ড পরীক্ষায় যে কোনো মৌল দেয়া থাকবে বা কোনো ব্যাপার না, জাস্ট এই জিনিসটা একটু লিখো। লিখা হইলে আমাকে বলো যে জি ভাইয়া হয়ে গেছে। এখানের মধ্যে হতে পারতো সোডিয়াম ছিল আর ফসফরাস ছিল, যে কোনো কেউ ভাই, সেটা আয়নিক বন্ধন হোক বা সমযোজী বন্ধন হোক,
বন্ধন গঠনের টার্গেটই হচ্ছে একটা। কোন একটা মৌলের বন্ধন গঠনের টার্গেট কয়টা? টার্গেট হচ্ছে একটা। কি টার্গেট? সে বন্ধন ইলেকট্রন গ্রহণ করুক, সে ইলেকট্রন ওই যে পরমাণুটা যে বন্ধনে অংশগ্রহণ করতেছে। আচ্ছা তুমি বল, বন্ধনে কেন অংশগ্রহণ করতে হবে? মানে খেয়ে দিয়ে কাজ নাই? ম্যাগনেসিয়ামের কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? ক্লোরিনের কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? কেন আসলে বন্ধনে অংশগ্রহণ করতে হচ্ছে? আমার প্রশ্নের উত্তর দাও তো। উত্তর খুবই সোজা, কারণ আমার হয় সে ইলেকট্রন গ্রহণ করবে, যে বন্ধনে অংশগ্রহণ করতেছে সে যদি ধাতু হয় তাহলে ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। হয় সে ইলেকট্রন গ্রহণ করবে অথবা সে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করবে। এইটা যদি তোমরা বুঝো তাহলে তুমি বন্ধন গঠনের সবকিছু বুঝবা। সবারই টার্গেট এটা। মানুষ বিসিএস ক্যাডার কেন হতে চায়? কারণ সে স্টেবল হবে, একটা সরকারি চাকরি ভাই, আর কোনো চিন্তা নাই আমার। আমি একটা সরকারি চাকরি পাইলে কি লাভ? সবাই সম্মান করবে। মানুষজন অনেকে বলে যে ভাই ভালো বউ পাবা, যারা বলে বিসিএস ক্যাডার হবা, যে একটা বিসিএস ক্যাডার হও ভালো বউ পাবা, এরকম বলে না। টার্গেট কি? একটা ভালো জায়গায় বিয়ে করা, একটা স্টেবল জায়গায় বিয়ে করা, রাইট? জাস্ট মজা করলাম, হ্যাঁ, জোকস এপার্ট। বাট এদের আসলে জীবনের বিসিএস ক্যাডার পিসিএস ক্যাডার কিছু বুঝি না। এরা চায় সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করলেই হয়েছে। এবার দেখো, এ যখন ইলেকট্রন দুইটা, এইখানে একটু দেখো, ম্যাগনেসিয়াম যখন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখন দেখো তো তার আগের শক্তি স্তরে ইলেকট্রন কি 8টা হয় কি হয় না? এখানে অবশ্যই দেখো, এখানের মধ্যে দেখো, ও যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার আগের শক্তি স্তরে দেখো 2টা আর 6টা 8টা ইলেকট্রন হয়ে যায়। এটা যদি ত্যাগ করে দেয় তাহলে এটা তো শূন্য, তার মানে তার শক্তি স্তর আছে 1s2 2s2 2p6, তার মানে তার শক্তি স্তরে 8টা ইলেকট্রন তার হয়েই যায়। তার টার্গেট অনুসারে তার 8টা ইলেকট্রন হয়েই যায়। কিন্তু এখানের মধ্যে মজার ব্যাপার হচ্ছে, যখন তুমি ক্লোরিনের কথা বলবা, ক্লোরিন তো 17, ক্লোরিন এত ইলেকট্রন ত্যাগ করে, দেখো ক্লোরিন যদি এখানে দেখো, এখানে 2টা আর এখানে 5টা, সে যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে তারও সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যায়। কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করা সোজা, বাট এ যদি এতগুলো ইলেকট্রন ত্যাগ করতে যায় না, অবস্থা টাইট হয়ে যাবে একদম। যার কারণে সে কি করে? সে একটা বুদ্ধি খাটায়। কি বুদ্ধি খাটায়? উত্তর হচ্ছে এখানে 2টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন তো আছেই। টার্গেট কি? টার্গেট হচ্ছে 8টা ইলেকট্রন লাভ করা। তাহলে সে কি করবে? এই 7টা যেহেতু আছে, সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। বলো, এই পর্যন্ত বুঝলে জিনিসগুলো একদম সোজা হয়ে যাবে। বলো তো বুঝছো কিনা? সবাই কি বুঝছো? সবাই বুঝছো? দেখো এবার কাহিনী তো এবারে এখানে অন্য জায়গায় ঘটে গেছে। তো তুমি যখন এখানের মধ্যে কাহিনী করবা, দেখো মজার বিষয়টা দেখো, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করতে পারবে? দিতে পারবে 2টা ইলেকট্রন। দেখো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এ আসলে একটা ইলেকট্রন গ্রহণ করবে। ব্যাপারটা একটু কেমন হয়ে যায় দেখো, ভালো করে খেয়াল করো। তো আমি এইদিকে যদি এমনটা করি, ধরো একটা ক্লোরিন তো একটাই গ্রহণ করে, একটা ক্লোরিন, এই যে দেখো একটা ক্লোরিন একটা ইলেকট্রনই কিন্তু গ্রহণ করে, রাইট? তাহলে এখানের মধ্যে আমি যদি এখানে একটা ক্লোরিন দেই, এখানে আরেকটা ক্লোরিন দেই, দেখো একটু ভালো করে খেয়াল করো, ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, রাইট? তুমি কি করো? এখানে একটা ইলেকট্রন দিয়ে দাও, এটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন, এটাও ম্যাগনেসিয়ামের ইলেকট্রন। চিন্তা করো তুমি, যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করতে পারে, তাই এখানের মধ্যে কি করব জানো? এখানের মধ্যে খুব সহজ একটা কাজ করব। এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিবে, এ অষ্টক পূর্ণ হবে, একে একটা দিবে, এরও অষ্টক পূর্ণ হবে। দেখো তো, যদি ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন নিতে একটা নিতে পারে,
তাহলে দুইটা ক্লোরিন নিয়ে আসো, সহজ হিসাব। তার মানে দেখো মজার বিষয়টা, এই ক্লোরিন যদি এর ইলেকট্রনটা গ্রহণ করে, এই ক্লোরিনটা যদি এর ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দেখো তো ম্যাগনেসিয়ামও দেখো অষ্টকপূর্ণ হয়। দেখো ম্যাগনেসিয়াম তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে অষ্টকপূর্ণ, এই ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করলে এও অষ্টকপূর্ণ, এই আরেকটা ক্লোরিন যদি ক্লোরিন একটা ইলেকট্রন পাইলেই হয়েছে। তাহলে সবাই বলতো এখানে, বলতো এখানের মধ্যে সবার সাধ্য সিদ্ধি হয় কিনা, এখানে কি সবাই অষ্টকপূর্ণ হয়? তুমি বলো এখানে কি সবাই অষ্টকপূর্ণ হয় কিনা, যেটা আমার টার্গেট ছিল, বলো দেখি, তুমি বলো আমাকে, এইটা বলো তো, এই সবাইকে অষ্টকপূর্ণ হয়? তুমি বলো আমাকে, সবাইকে অষ্টকপূর্ণ হয় কি হয় না বলো একটু, সবাইকে এখানে অষ্টকপূর্ণ হয় কি হয় না বলো। বলো 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 বলো। ভেরি গুড। তার মানে তোমাকে টার্গেটটা বুঝতে হবে, তোমাকে টার্গেটটা বুঝতে হবে ভাইয়া। তার মানে এখানের মধ্যে দেখো, তার মানে এই যে দেখতে পাচ্ছ তুমি, এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এটাও অষ্টকপূর্ণ হয়, ম্যাগনেসিয়ামও অষ্টকপূর্ণ হয়, ক্লোরিনও অষ্টকপূর্ণ হয়, এই তো। আর দেখো যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ধাতু আর অধাতু, এটার যদি বন্ধন কখন গঠিত হয় তাহলে সেই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। ধাতু আর অধাতু মিলে বন্ধন গঠন করলে কি বন্ধন বলা হয়? আয়নিক বন্ধন বলা হয়। ধাতু আর অধাতু মিলে বন্ধন গঠন করলে কি বলা হয়? আয়নিক বন্ধন বলা হয়। ধাতু আর অধাতু মিলে বন্ধন করে, তার মানে এখানে একজন ধাতু ছিল, এখানে একজন অধাতু ছিল, তাহলে এই বন্ধনটাকে কি বলবো? এটাকে আসলে আমরা বলবো আয়নিক বন্ধন। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। এবার আসো, আমরা তো বেসিক কাহিনী বুঝতে পারছি, আই হোপ তোমরা বেসিক কাহিনী বুঝতে পারছো। এবার মজার বিষয়টা দেখো, দেখো এইটা বুঝলে না বাকি জিনিসগুলো ইজি ইজি, মানে তুমি একটা জিনিস বুঝো, বাকি আয়নিক বন্ধনগুলো সোজা হয়ে যাবে। দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এখানের মধ্যে দেখাই, তাহলে ম্যাগনেসিয়ামের চিত্রটা তুমি মাঝখানে দেখো, এখানের মধ্যে দেখো ম্যাগনেসিয়ামটা কি করতেছে, এই ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করতেছে, এই ক্লোরিনকে আরেকটা ইলেকট্রন দান করতেছে। তাহলে চলো আমরা ম্যাগনেসিয়ামের আসলে কক্ষপথ আটকারি। ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা, এটা কিভাবে বুঝবো ভাইয়া? আরে খুবই সোজা বোকা। ম্যাগনেসিয়ামে দেখো 1s2 2s2 2p 3s2, কক্ষপথ হচ্ছে এই সংখ্যাগুলো, এই যে সংখ্যা 1 এটা একটা কক্ষপথ, 2 এটা আরেকটা কক্ষপথ, 3 এইগুলো হচ্ছে এক একটা কক্ষপথ। তাহলে 3 পর্যন্ত আছে ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা? 3টা। ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা? উত্তর হচ্ছে 3টা। ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা? 3টা। ঠিক আছে, তাহলে এইটা যদি আমার ম্যাগনেসিয়াম হয়, এটা আমার ম্যাগনেসিয়াম হয়, তাহলে আমি দুই পাশে দুইটা ক্লোরিন দেই। ক্লোরিনের কক্ষপথ কয়টা? এই যে দেখো বোকা ছেলে, এই যে দেখো, এই যে দেখো, একটা দুইটা দুইটা তিনটা তিনটা, এইগুলো তার কক্ষপথ। মানে ক্লোরিনের কক্ষপথ 3টা। আমি দুই পাশে দুইটা ক্লোরিন দিয়ে দিই, আমি এই পাশে একটা ক্লোরিন দেই, একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, 3টা কক্ষপথ। এই পাশে আমি একটা ক্লোরিন দিয়ে দিলাম, এ পাশে একটা ক্লোরিন দিয়ে দিই, একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, 3টা কক্ষপথ। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে এইটা একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। দেখো ভালো করে খেয়াল করো, ম্যাগনেসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দেখো ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে আছে 8টা, তারপরে আছে 2টা। এগুলো জাস্ট দিয়ে দে, এগুলো তোমরা পারো। 2টা, দেখো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, জোড়া জোড়া আগে দিবা, 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। তাহলে 10টা হইলো। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আরো 2টা ইলেকট্রন থাকে। কোন 2টা? এই যে এই 2টা, এই যে দেখো, যে 2টা ইলেকট্রন সে 3 নাম্বার শক্তি স্তরে ত্যাগ করবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এই যে, এটা নিজেরাই পারবা, এটা একটু আর্ট করো। পরে দেখো ভালো করে খেয়াল করো, ওই পাশে ক্লোরিন দেখো, ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের এই যে এই প্রথম শক্তি স্তরে আছে 2টা, তৃতীয় শক্তি স্তরে আছে 1 2 3 4
5 6 7 8 পরে শক্তি স্তরে কয়টা আছে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যেও দেখো প্রথম শক্তি স্তরে আছে 2টা দ্বিতীয় শক্তি স্তরে আছে 1 2 3 4 5 6 7 8 আর এই শক্তি স্তরে আছে কয়টা 1 2 3 4 5 6 7 আচ্ছা চিত্রটা কি বুঝছো কিচ্ছু করি নাই চিত্রটা বুঝছো কিচ্ছু করি নাই এখানের মধ্যে যে এই যে 2টা ক্লোরিন দেয়া আছে 2টা ক্লোরিনকে আমি দুই পাশে লিখলাম আর এই পাশের এই যে মাঝখানের ম্যাগনেসিয়াম মাঝখানে দিলাম এই যে কক্ষপথগুলো কিভাবে বুঝলাম ক্লোরিনের দেখো কক্ষপথ কয়টা আছে এই যে একটা দুইটা তিনটা এই যে দেখো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে এই যে 2টা আর 6টা 8টা পরের ইলেকট্রন কক্ষপথে হচ্ছে 7টা ইলেকট্রন সবাই বুঝছো বলো ফারিসা ওর নানার বাসায় বাবা ফারিসা ওর নানার বাসায় আছে কিভাবে নিয়ে আসবো বলো সবাই বুঝছো কিনা বলো ভেরি গুড যদি তুমি বুঝে থাকো আই রিপিট যদি তুমি বুঝে থাকো দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে আমি এইটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই এই দুইটা ইলেকট্রনের কালারটা একটু চেঞ্জ করি যাতে তুমি বুঝো এটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন এটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন এবার হবেটা কি ম্যাগনেসিয়াম জানি কি করে এই যে দেখো এর ইলেকট্রন কয়টা 17টা এই ক্লোরিনের ইলেকট্রন কয়টা 17টা এইটার ইলেকট্রন কয়টা 12টা বুঝো এবার হবেটা কি এই যে ম্যাগনেসিয়াম এই জায়গায় তার একটা ইলেকট্রন দান করে দিবে কি করবে এখানে ম্যাগনেসিয়াম কি করবে আমি এটা দেখো এত ডিটেইলসে কোথাও লেখা পাবা না বাবা এত ডিটেইলসে কোথাও লেখা পাবে না কি করবে ম্যাগনেসিয়াম একে কি করবে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন কি করবে দান করবে বুঝছো আমার কথা একে একটা দান করবে তাহলে এই পাশ থেকে কি হবে বলো তো ভাইয়া এই পাশ থেকে এ আসলে একে আরেকটা ইলেকট্রন দান করবে অর্থাৎ এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে ম্যাগনেসিয়াম ক্লোরিনকে কি করবে একটা ইলেকট্রন ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করবে বুঝছি বলো বুঝছি কি বুঝি নাই বলো এটা কি ক্লোরিনকে এটা আবার অনেকে বলবে ভাই বুঝতেছি না ম্যাগনেসিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করবে তাহলে এ যদি একটা ইলেকট্রন দান করে দেয় তার মানে এর ইলেকট্রন হয়ে যাবে কয়টা এ পাশে একটা দুইটা ইলেকট্রন দান করলে এর ইলেকট্রন হয়ে যাবে এখন 10টা এ যদি একটা ইলেকট্রন পায় হয়ে যাবে 18টা এ যদি একটা ইলেকট্রন পায় তাহলে হয়ে যাবে 18টা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা হচ্ছে এই যে দেখো ক্লোরিন কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে বলতো ক্লোরিন সব সময় ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো অবস্থা লাভ করে কারণ যখন সে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন তার পারমাণবিক বা ইলেকট্রন সংখ্যাটা 17 থেকে বেড়ে 18 হয়ে যাবে 18 কার ইলেকট্রন সংখ্যা আর্গনের ইলেকট্রন সংখ্যা তাহলে এই ক্লোরিন যখন একটা ইলেকট্রন বিন্যাস এই যে দেখো এই যে টার্গেট কি 8টি ইলেকট্রন লাভ করা অথবা নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করা তাহলে ক্লোরিন কি হবে আর্গনের মতো অবস্থা লাভ করবে এই যে এখানে দেখো ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো অবস্থা লাভ করবে বাট এখানের মধ্যে কি হবে ম্যাগনেসিয়াম যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তার ইলেকট্রন হবে 10টা তাহলে 10টা ইলেকট্রন কার থাকে যার পারমাণবিক সংখ্যা 10 তাহলে সেটা কোন নিষ্ক্রিয় গ্যাস উত্তর হচ্ছে নিয়নের মতো অবস্থা লাভ করবে বলো বুঝছি কিনা বলো দেখি এইটা বুঝলে বাকি বন্ধনগুলো এমনি বুঝবা বলো দেখি এটা বুঝছো কিনা বলো বৃষ্টি নীলুফা ইয়াসমিন নীলু নাজিম ফারজানা বৃষ্টি লামিয়া তারপরে হচ্ছে নাজিম হাসান একটা আরবি নাম বুঝেছি ভাইয়া ঠিক আছে নাজিম অল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ঠিক আছে মরিয়ম রিমি সিয়াম ঠিক আছে ওরিন আখি ঠিক আছে ভেরি গুড যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ ভাইয়া এর থেকে খুশি সংবাদ হইতে পারে
ম্যাগনেসিয়াম কেমনে অষ্টক পূর্ণ হয়, এই যে এইভাবে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। এই যে দেখো ম্যাগনেসিয়াম যখন এই দুইটা ইলেকট্রন সবার বহিস্থ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে দেখো এই যে ম্যাগনেসিয়াম সবার বহিস্থ শক্তি স্তরে তার দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে কি হয়, সে অষ্টক পূর্ণ হয়। তাহলে ম্যাগনেসিয়াম সবার শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তাহলে সে অষ্টক পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, দেখো এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে এসি গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বিসি যৌগ অষ্টক নিয়ম মানে। ও আচ্ছা ঠিক আছে, দেখো এখানের মধ্যে খুবই সোজা একটা জিনিস, এইগুলো আমরা যৌগগুলো অলরেডি শিখছি। দেখো ওরা বলছে যে ভাইয়া প্রশ্নটা একটু দেখো, বোঝার চেষ্টা করো। ওরা বলছে যে BCl3 বোরনের সাথে এইটা অষ্টক মানে না, অষ্টক মানে না, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড অষ্টক মানে কেন, অষ্টক মানে এইটা ব্যাখ্যা করতে বলছে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে এই যৌগটা অষ্টকের নিয়ম মেনে চলে, ওই যৌগটা অষ্টকের নিয়ম মেনে চলে না। অর্থাৎ আমাদের একটা দেখো আমাদের টার্গেট কি বলতো, যে কোনো মৌল যখন সে যৌগ গঠন করতে যায় অথবা যে কোনো পরমাণু যখন সে যৌগ গঠন করতে যায় তার জীবনের উদ্দেশ্য হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে 8টা ইলেকট্রন লাভ করবে। 8টা ইলেকট্রন মানে কি, 8টা ইলেকট্রনকে বলা হয় অষ্টক। অষ্টক মানে 8টা, অষ্টকের নিয়ম লাভ করা বা অষ্টক আসলে অবস্থা লাভ করা। বাট এখন দেখো যদি বলি আমি তোমাকে কোনো পরমাণু বা কোনো একটা যৌগ গঠনকারী কোনো একটা পরমাণু সে অষ্টক লাভ করতেছে না, এটা কেমন একটা বিচ্ছিরি কথা না? মানে দেখো একটা সহজ জিনিস যে আমি তোমাকে বললাম যে তুমি কেন পড়াশোনা করো, কারণ তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি মানে হচ্ছে বিসিএস ক্যাডার হতে চাও, বুঝো। এখন আমি যে তোমার একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম তুমি পড়াশোনা করে কি হইতে চাও, আসলে পড়াশোনা করে কি হতে চাও, তো সে আমাকে উত্তর দিল যে আমি আসলে পড়াশোনা করে ঝাড়ুদার হতে চাই। এখন দেখো জিনিসটা একটু কেমন না, যে ভাই পড়াশোনা করে ঝাড়ুদার হতে চাও, আমি তো মিলাই পাচ্ছি না আসলে কোনো কিছু, মানে কি চাচ্ছ আসলে, পড়াশোনা করে মানুষ যাতে ঝাড়ুদার না হয়, তো তুমি ঝাড়ুদার হতে চাচ্ছ মানে বুঝতেছি না। ওই রকম ব্যাপারটা আর কি অনেকটা, যে মানুষ যৌগ গঠন করে। দেখো এখানে কি হয়েছিল, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি করছিল, ম্যাগনেসিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, যার কারণে আগের শক্তি স্তরে অষ্টক পূর্ণ করে। ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে সে আসলে অষ্টক পূর্ণ করে, রাইট? এখন কথা হচ্ছে ভাই এইরকমটাই তো হওয়ার কথা, সবাই অষ্টক পূর্ণ হয়, জীবনটা তো এমনই হওয়ার কথা, জীবনটা তো এমনই হওয়া উচিত, রাইট? যে ভাই আমি অষ্টক পূর্ণ করতে চাই, যার কারণে ভাই ওদের জীবনে কিন্তু কিছু নাই, এই সকল পরমাণুর জীবনে কিছু নাই ভাই, কি আছে, অষ্টক পূর্ণ অষ্টক পূর্ণ অষ্টক পূর্ণ। যে এখন অষ্টক পূর্ণ হয় না তার ক্ষেত্রে নিয়ে এখন পরীক্ষায় দিছি লেখ, তার ক্ষেত্রে কি মানে কেমিস্ট্রি মানেই ভাই কেমন জানি একটা ব্যতিক্রমের গন্ধ পাওয়া যায়, মানে তুমি রসায়ন পড়বার এখানে ব্যতিক্রম হবে না এর আসলে হইতেই পারে না। আসলে রাদারফোর্ড পরমাণু মডেল পড়ছো তারপর পড়লা তার ভুল, কেন রাদারফোর্ড পরমাণু মডেলের ভুলটা যদি করেই থাকে তার একেবারে সংশোধিত জিনিসটা পড়ান না, আগে রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়াবে, মুখস্থ করাবে, তারপর তোমাকে দেখাবে নেও এটার কিছু ভুল আছে, নেও। এখন পরীক্ষাতেও আসে রাদারফোর্ড কি কি ভুল করছে বা কি কি সীমাবদ্ধতা আছে। আবার বুঝলাম পরবর্তীতে তোমাকে কি বোঝানো হইলো, বোর সাহেব রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ভুল ত্রুটি ধরছে, না এখন বোর পরমাণু মডেল, পড়লা বোর পরমাণু মডেল, কিছুদিন পর আবার পড়তেছ বোর কি ভুল করছে এইগুলা পড়ো। এখন কেন রাদারফোর্ড বোর যারা আছে সবার ভালো জিনিসগুলো একেবারে পড়ান না, ভুলগুলো পড়তে হবে। এখন কেমিস্ট্রিতে কি বলছে যে ভাই প্রথমে তোমার টিচার কি শিখাইলো, সব পরমাণু জীবনের টার্গেট অষ্টক লাভ করা বা সবার বহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করা। এখন কিছুক্ষণ পর গ নাম্বারে বললাম যে এরা অষ্টক পূর্ণ করে, এটা ব্যাখ্যা করে, এটাই তো হয়, এটাই তো হয়। তো এইটা তুমি আসলে ব্যাখ্যা করলা। ও মা ঘ নাম্বারে গিয়ে দেখো আবার বলতেছে একটা মানলে আর একটা মানে না, তাহলে এ আবার কেমন নিয়ম,
একটা না মানলেও আর একটা নিয়ম মানে, এ আবার কেমন কথা? মানে রসায়ন মানে হচ্ছে গিয়ে তোমার, বুঝতে পারছো? মানে রসায়ন মানেই ব্যতিক্রমের খেলা আসলে। তো চলো এখন কি করবো আর, দেখো এখন এই যে অষ্টক, এই যে ভদ্র সাহেব, এই সকল কিছু পরমাণুর মতো কারা কারা অষ্টক মানে না জানো? আমি কিছু অষ্টক না মানা ব্যক্তির কথা বলি, লিখে রাখো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। যে সকল জিনিস ব্যতিক্রম ধর্মী হয় সেই সকল জিনিসই পরীক্ষায় আসে। তাহলে অষ্টক এর ব্যতিক্রম, তাহলে অষ্টক নিয়মের ব্যতিক্রম কোনগুলো হয়? অষ্টক নিয়মের ব্যতিক্রম কোনগুলো হয় ভালো করে খেয়াল করো। প্রথমত আমি তোমাকে কিছু যৌগের নাম লিখে দিতে পারি, PCl5, BeCl2, BCl3। এই যৌগগুলো যদি দেখো এরা আসলে অষ্টক নিয়ম, মানে এর বাইরেও আছে, এর বাইরে অনেক আছে, বাট তোমার পরীক্ষায় এইগুলো থেকে আসবে। এই তিনটা যৌগ দেখবা বারবার তোমার নাড়া দিবে, বলবে ভাই আমরা, তোমরা সবাই মানলেও আমরা মানি না। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? চলো এখন এই যে দেখো, এইটা তো মানে, এটা তো আমরা গ নাম্বারে বুঝছি, এটা যে মানে, কিন্তু BCl3 মানে না কেন এটা আগে তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। না চলো করি ব্যাখ্যা। যখন তুমি BCl3টা পড়বা, আই রিপিট, যখন তুমি কি পড়বা, BCl3টা পড়বা, আমাকে কি ব্ল্যাক স্লাইডে কেমন লাগতেছে? কিছু কি দেখা যায়? ল্যাপটপটা মানে দেখা যায় না, ব্ল্যাক স্লাইডে যাওয়া যাবে না। ঠিক আছে, দেখো BCl3টা আমরা একটু পড়ি। দেখলাম ব্ল্যাক স্লাইডটা কি কালারফুল দিয়ে পড়াইলে কি বোঝা যাইতো কিনা। BCl3 এখানে হয়টা কি, বোরন ট্রাইক্লোরাইড। এই যে দেখো এটা একটা অধাতু, এটা একটা অধাতু। আমরা জানি যদি অধাতু, বোরনটা একটা অধাতু, ক্লোরিনটাও একটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে কি গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয়। কি বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধনই তো গঠিত হবে। আর কি গঠিত হবে আসলে তাদের জীবনে? এরা আসলে কি গঠন করে? অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধনই আসলে গঠন করে। বুঝতে পারছো আমার কথা? সমযোজী বন্ধনই গঠন করবে। হ্যাঁ, দুইয়ের নিয়ম হবে। দেখো বোরন হয়টা কি জানো? বোরনের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা, বোরনের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তখন তুমি দেখতে পাবা এখানের মধ্যে, এই দুষ্টামি করিও না বাবা, দেখো বোরনের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন পাবা 1s2 2s2 2p1। এ করে কি জানো? তার সবার শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রনই শেয়ারে অংশগ্রহণ করে। এই যে এখানে 2টা, এখানে 1টা, এই 3টা ইলেকট্রনই আসলে সে ক্লোরিনের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে। কিরকম দেখো, বোরন যদি আমি একটু আট করতে চাই, ধরো এটা আমরা একটু বোরন আঁকি। বোরনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর কয়টা? উত্তর হচ্ছে 2টা। কেমনে বুঝছেন ভাইয়া? কারণ এখানে যখন ইলেকট্রন বিন্যাস করছে, এই যে দেখো একটা কক্ষপথ, 2টা কক্ষপথ। এবার দেখো এটা হচ্ছে বোরন, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, আমি এই যে এখানে একটা দেই, এখানে একটা দেই। তারপরে বহিষ্ঠ শক্তি স্তরে এই যে দেখো এখানে আছে 2টা, এখানে আছে একটা, 3টা, তাই না? এখানে একটা ইলেকট্রন দাও, এখানে আরেকটা ইলেকট্রন দাও, এখানে আরেকটা ইলেকট্রন দাও। বোরন কি করবে? 3টা ক্লোরিনের সাথে, এই যে দেখো 3টা ক্লোরিন, এই যে দেখো বোরনের সাথে কয়টা ক্লোরিন? এই যে দেখো 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন। দেখো বাবা কয়টা ক্লোরিন? বোরনের সাথে কয়টা ক্লোরিন আছে? 3টা ক্লোরিন আছে। তাহলে 3টা ক্লোরিন 3 পাশে দিয়ে দাও। দেখো ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে জায়গাটা দেখতে হবে। এই যে দেখো এই জায়গায় একটা ক্লোরিন দিব, এই জায়গায় একটু, আমার জায়গা কম বেশির জন্য সাইজ একটু কম বেশি হইতে পারে বাবা, মনে কিছু কইরো না। এই জায়গায় ধরো তো এখানের মধ্যে আমি একটা দিয়ে দেই, এই যে দিয়ে দেই, জাস্ট আমার আসলে হচ্ছে জায়গা কম বেশির জন্য আমি একটু সাইজটা কম বেশি হয়ে গেছে, বুঝছো?
বাট ক্লোরিনের সবগুলো সাইজ পরীক্ষার হলে সেম আট করবা, সবগুলো ক্লোরিন। এখানে মধ্যে এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন। এখন দেখো ক্লোরিন কি করে, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ। এই যে দেখো ক্লোরিন কি করে, তার সবার বহিষ্ঠ শক্তি স্তরের কয়টা ইলেকট্রন, উত্তর হচ্ছে একটা ইলেকট্রনের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে, একটা ইলেকট্রনের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ। এগুলো ধরো ক্রস জিনিস, মানে এটা ক্লোরিনের ইলেকট্রন। এখন তুমি চিন্তা করো, ধরো ক্লোরিনের তো আরো ইলেকট্রন আছে এখানে 1 2 3 4 5 6 এরকম ইলেকট্রন ক্লোরিনের আছে, আমরা ওইগুলো না দিই। এতই দিলে আসলে বাবা দিতে দিতে ফোটা দিতে দিতে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। খালি আমরা ফোটার উপরে আসি বাবা, জীবনটাই আছে ফোটার উপরে। জীবনটা যে কি করতেছি, জীবনটা হয়ে গেছে ফোটাময়। এবার দেখো মজার বিষয়, দেখো কি বলছি আমি, এটা আসলে অষ্টকের নিয়ম মানে না। কেন মানে না জানো? অষ্টকের নিয়ম মানে সবার বহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন যখন তুমি গণনা করো, ক্লোরিন যখন গণনা করো, ক্লোরিনের 2টা 4টা 6টা শেয়ারকৃত সহ 8টা ইলেকট্রন হয়ে যায়। এই ক্লোরিনও দেখো 2টা 4টা 6টা এই ইলেকট্রন সহ 8টা ইলেকট্রন হয়ে যায়। আবার দেখো এই ক্লোরিনের 2টা 4টা 6টা শেয়ারকৃত ইলেকট্রন সহ 8টা ইলেকট্রন হয়ে যায়। বাট কথা হচ্ছে ভাই, এখানে তোমার ক্লোরিনকে কাউন্ট করা যাবে না, কেন্দ্রীয় পরমাণুটাকে কাউন্ট করতে হবে। কেন্দ্রীয় পরমাণু মানে কি? বুঝতে পারছো? কেন্দ্রীয় পরমাণু মানে হচ্ছে মাঝের পরমাণু। এই যে মাঝখানে যে পরমাণু, বলো তো মাঝখানের পরমাণুর ইলেকট্রন সংখ্যা কয়টা? এই যে দেখো এখানে আছে 2টা, এখানে আছে আমার 2টা, এখানে আছে আমার 2টা। তাহলে কয়টা ইলেকট্রন হয়ে গেল বলো তো? 6টা ইলেকট্রন হইল না? তুমি বলো বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হইল? বেরিলিয়াম ক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু হিসাব করব, বোরন, বোরনের সর্বশেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন কতগুলো হইলো বলো তো? টোটাল ইলেকট্রন কয়টা হইছে তুমি বলো, তুমি বলো। এখানে এই বোরনে দেখো 2টা 4টা 6টা, তাহলে 6টা ইলেকট্রন হইলো। এ কি অষ্টক পূর্ণ হইছে? এ কি অষ্টক পূর্ণ হইছে বলো? 6টা ইলেকট্রন হইলে কি অষ্টক পূর্ণ হয়? উত্তর না। অষ্টক মানে 8টা ইলেকট্রন লাগে, বাট তার সবার বহিষ্ঠ শক্তি স্তরে দেখা যায় 6টা ইলেকট্রন রয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? বলো সবাই কি বুঝতে পারছো? বলো। এটাই বলছে আসলে। এই যে প্রশ্নটা দেখো, যে এসি যৌগ, এখানের মধ্যে যদিও বা এটা হচ্ছে একটা ইলেকট্রন বেশি দেয়া আছে, একটা ইলেকট্রন বেশি দেয়া, এখানের মধ্যে এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে বোরন। বলছে এসি গঠিত যৌগ, এসি মানে কি? বোরন আর ক্লোরিন। বোরন ট্রাইক্লোরাইড না মানলেও ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে কেন? পারবো এখন। এবার দেখো এইগুলো সিকিউ এর বাইরে গিয়েও এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারত। কেউ কি আইডিয়া করতে পারবা এখান থেকে আরেকটা কি প্রশ্ন আসতে পারত? কেউ কি ধারণা করতে পারবা যে ঘ নাম্বার প্রশ্নে ইন কেস যদি ঘ নাম্বার প্রশ্নে এটা না হইতো তাহলে কি প্রশ্ন দিত? কেউ আইডিয়া করো তো, কেউ একজন আইডিয়া করো তো কি প্রশ্ন দিত? ভাইয়া স্লাইডটা আরেকবার দিব। কোনটা? এটা নাকি এইটা? এইটা, এইটা স্লাইড? একটু বলো তো বাবা, এইটা স্লাইড? হ্যাঁ নাও চলো পড়ি। দেখো আবারও বলতেছি, একটা জিনিস বোঝার চেষ্টা করো এবং জানার চেষ্টা করো। এক্স্যাক্টলি, সিয়াম তো অনেক চালাক, সিয়াম তো ভালো পড়াশোনা করছে, দ্রবণীয়তা থেকে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ না বলো? সিয়াম, সিয়াম কিন্তু ধরে ফেলছে, বলতে পারে, বলতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কিন্তু পানিতে দ্রবণীয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, এরকম টাইপের একটা জিনিস দিত।
যে এটা আসলে ব্যাখ্যা করতে বলতো। কোন একটা আয়নিক যৌগ যদি বলে পানিতে দ্রবণীয়, কে কে পারো এই প্রশ্নের উত্তর? এটা আমি এখন শিখাবো, না পারলেও কোনো সমস্যা নেই, না বুঝলেও কোনো সমস্যা নাই। চলো আমরা পড়বো পানিতে দ্রবণীয় হয় কিনা। ভেরি গুড নীলুফা, তারপর আরিজান, আখি, সবাই ধরতে পারছো। দেখো ভালো করে খেয়াল করো, তার মানে পানিতে দ্রবণীয় কিনা এটা বুঝার জন্য আমরা এমন ভাবে একটা জিনিস শিখবো যাতে করে যে কোনো যৌগ যদি আসে, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসতে পারে সোডিয়াম ক্লোরাইড দ্রবণীয় ব্যাখ্যা করো, আসতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণীয় ব্যাখ্যা করো, আসতে পারে লিথিয়াম ক্লোরাইড ব্যাখ্যা করো, আসতে পারে হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ব্যাখ্যা করো, আসতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যাখ্যা করো, এইগুলো থেকে আসে। মানে এইগুলোর যে কোনো যৌগই দিক না কেন, তুমি কিভাবে আসলে এটার উত্তর করবা, সবগুলোর প্রসেস সেম। সবগুলো কি, সবগুলোর একটা জিনিস সেম, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। কি বলেছি, এরা সবাই পানিতে কি হয়, পানিতে দ্রবণীয় হয়। পানিতে কি হয়, পানিতে এরা সবাই দ্রবণীয় হয়। যেহেতু এরা পানিতে দ্রবণীয় হয়, এটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে উত্তর করব? আমি একটা মাত্র প্রশ্নের উত্তর করব যাতে সবগুলোর উত্তর পারা যায়। দেখো এগুলো সবগুলো কিন্তু একটা কমন ফ্যাক্ট আছে, সবগুলোর কমন ফ্যাক্ট হচ্ছে এরা আয়নিক যৌগ। কি যৌগ? এরা হচ্ছে আয়নিক যৌগ। কি যৌগ? উত্তর হচ্ছে ভাইয়া এরা সবাই হচ্ছে আয়নিক যৌগ। এটা কমন জিনিস ভাইয়া। ঠিক আছে, সো আমি কিভাবে পড়বো? আয়নিক যৌগ যখন পরীক্ষার মধ্যে আসবে তখন একটা জিনিস করবো আমরা, আয়নিক যৌগটাকে যদি তুমি ভাঙো, যে কোনো যৌগ বাবা, আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগকে ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাটায়ন পাওয়া যায়, এটা একটু বুঝতে হবে, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, ক্যাটায়ন পাওয়া যায়, আর একটার সাথে অ্যানায়ন পাওয়া যায়। একটা ক্যাটায়ন পাওয়া যায় আর একটা অ্যানায়ন পাওয়া যায়। রিপিট, একটা ক্যাটায়ন পাওয়া যায় আর একটা হচ্ছে অ্যানায়ন পাওয়া যায়। কোন যৌগ ভাঙলে? আয়নিক যৌগ ভাঙলে ক্যাটায়নও পাওয়া যেতে পারে, অ্যানায়নও পাওয়া যেতে পারে। বুঝতে পারছো আমার কথা? দেখো ভালো করে খেয়াল করো, যেমন আমি এখানে যৌগগুলো ভাঙি, তোমরা এগুলো নোট করো, তো পরে মুশকিল হয়ে যাবে। যেমন যেমন ভাইয়া কিরকম, দেখো সোডিয়াম ক্লোরাইডকে ভাঙি, সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি ভাঙো কি পাবা? ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভাঙো, কি পাবা আসলে? তারপর হচ্ছে লিথিয়াম ক্লোরাইডকে ভাঙবো, কি পাবা আসলে? দেখো তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে, এগুলো যে কোনোটা আসতে পারে। তারপর হচ্ছে আমি এমন ভাবে শিখাচ্ছি যেটাই আসুক না কেন তুমি যাতে উত্তর করতে পারো। দেখো ভালো করে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি কি পাওয়া যায় আসলে? দেখো ক্যাটায়ন হিসেবে কি পাওয়া যায়? প্রথম পার্টটা হচ্ছে ক্যাটায়ন, যেটা ধাতব পার্ট থাকে, পজিটিভ পার্ট, সবুজ গুলো দিয়ে যেগুলো দাগাচ্ছে, অর্থাৎ প্রথম পোরশন গুলো হয় ক্যাটায়ন, পজিটিভ চার্জ, অর্থাৎ সোডিয়ামটা হয়ে যায় সোডিয়াম প্লাস, পরেরটা ম্যাগনেসিয়ামটা হয় ম্যাগনেসিয়াম 2 প্লাস, পরেরটা হয় লিথিয়ামটা লিথিয়াম প্লাস, পরেরটা হয় পটাশিয়ামটা পটাশিয়াম প্লাস, পরের ক্যালসিয়ামটা হয় ক্যালসিয়াম 2 প্লাস। বুঝো? এবং অ্যানায়নের পোরশন গুলো কি হয়? অ্যানায়নের পোরশন গুলো কি হয়? ওই যে পরের যে পার্ট, পরের পার্ট কোনগুলো? এই যে ক্লোরাইড 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 ক্লোরাইড, এটা অক্সিজেনও থাকতে পারতো, অক্সিজেনও থাকতে পারতো, ফ্লোরিনও থাকতে পারতো, একই কথা। ক্লোরিনের জায়গায় হতে পারতো সোডিয়াম ফ্লোরাইড দিয়ে দিছে, ফ্লোরিন জাস্ট হতে পারতো, পটাশিয়াম ফ্লোরাইড দিয়ে দিছে, জাস্ট ক্লোরিনের জায়গায় ফ্লোরিন। তাহলে এখানে প্রত্যেকটা পোরশনে দেখো এখানের মধ্যে কি থাকবে, এখানের মধ্যে খুব সোজা একটা পার্ট, সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন, তাহলে দুইটা ক্লোরিন আর একটা ক্লোরিন একই জিনিস, এটা নিয়ে প্যারা। এই যে এই পার্টটা বুঝছো? দ্রবণীয়তা বুঝতে হইলে যে কোনো যৌগের দ্রবণীয়তা আসতে পারে, আমি একটা শেখার মাধ্যমে সবগুলো যৌগের দ্রবণীয়তা শিখতেছি, রাইট? এখন এখানে খেয়াল করো, আমাকে যেই যৌগটাই দিক না কেন আমাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই পার্টটা বুঝতে হবে। ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন। অর্থাৎ ক্যাটায়ন যখন আমি তোমাকে বলেছি তখন দেখো এই জিনিসটাকে দেখো সবগুলোর পাশে পজিটিভ আছে, সবগুলোর পাশে পজিটিভ আছে। অ্যানায়ন যখন বলছি সবগুলোর পাশে কি আছে? নেগেটিভ চার্জ আছে। বুঝতে পেরেছি? ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো কি বলছি,
পানিতে দ্রবণীয়। পানির সংকেত কেউ বলতে পারবা? পানির সংকেত কেউ বলতে পারবা? পানির সংকেত কেউ বলতে পারবা? কেউ পানির সংকেত বলতে পারবা? বলো পানির সংকেতটা কি? পানির সংকেতটা হচ্ছে এরকম, দেখো পানির সংকেতটা কি ছিল? পানির সংকেতটা ছিল এইরকম H2O। দেখো এটা হচ্ছে পানি। পানিকে কিভাবে লেখা যায় এইটা তোমাকে বুঝতে হবে। পানিটাকে লেখা যায় এইভাবে, দেখো পানির অক্সিজেন, এটা এগুলো তড়িৎ ঋণাত্মকতাতে পড়ছো। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, এগুলো তড়িৎ ঋণাত্মকতার পর্ব। জাস্ট আমি জাস্ট বলতে চাই এখানে অক্সিজেনের পাশে জাস্ট যদি মনে না বুঝো, জাস্ট মনে রাখবা দুইটা হাইড্রোজেন থেকে একটু ইলেকট্রন অক্সিজেনের দিকে টেনে নিয়ে এসে অক্সিজেন হয়ে যায় নেগেটিভ আর হাইড্রোজেন হয়ে যায় পজিটিভ। এগুলো তড়িৎ ঋণাত্মকতার পড়াশোনা। এইটা একটা পানির স্ট্রাকচার, এটা তোমাকে আগে মুখস্থ রাখতে হবে যে একটা পানি এখন বুঝলে এইটা বুঝবো আমরা। পানি বলা মানে এইটা বুঝবো। নেগেটিভ কেন? পানি তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি ভাইয়া? ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসার ক্ষমতা। এখানে হয় কি হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে আসে। এই যে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে আসে, যার কারণে কি হয় অক্সিজেনটা কেউ ইলেকট্রন নিজের দিকে আনা মানে একটু নেগেটিভ প্রান্তে পরিণত হয়। একটু বলছি, পুরা তো পারে নাই, পুরা দিলে ডাইরেক্ট নেগেটিভ। যদি অল্প একটু আনে এই যে এইটা মানে আংশিক, ডেল্টা মানে হচ্ছে আংশিক, ডেল্টা মানে হচ্ছে আংশিক, আংশিক নেগেটিভ প্রান্তে পরিণত হবে। বুঝতে পারছি? কি প্রান্ত? আংশিক নেগেটিভ প্রান্তে পরিণত হবে। বুঝতে পারছি আমার কথা? ভেরি গুড, এইটা বুঝতে হবে। তার মানে পানি মানে এইটুক। এখন দেখো তোমাকে যদি আমি বলি পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকে, এই যে দেখো এটা ধরো নেগেটিভ, ধরো দুইটা নেগেটিভ আর এখানে এক পাশে হচ্ছে একটা পজিটিভ। বলো তো তুমি, এই যে দেখো নেগেটিভের আকর্ষণ কার প্রতি থাকবে বলো তো? তুমি বলো নেগেটিভ আয়নের আকর্ষণ কার প্রতি থাকবে? আকর্ষণ কার প্রতি থাকবে? আকর্ষণ, নেগেটিভের আকর্ষণ সবসময় পজিটিভের প্রতি থাকে। আকর্ষণ থাকে এখানে ক্যাটায়নের প্রতি। কার প্রতি? ক্যাটায়নের প্রতি। কারণ ক্যাটায়নের মানে কি? ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, ক্যাটায়নের প্রতি। আর আমি যদি বলি এই যে পজিটিভ মানে কি? পজিটিভ মানে তার আকর্ষণটা কোন দিক বরাবর থাকবে বলো? তার আকর্ষণটা কোন দিক বরাবর থাকবে? আকর্ষণ থাকবে অ্যানায়ন, অ্যানায়নের, অ্যানায়ন মানে নেগেটিভের প্রতি। তার মানে আমি যদি এখানে অক্সিজেন লিখতাম, অক্সিজেনের আকর্ষণ ক্যাটায়নের প্রতি থাকবে, হাইড্রোজেনের আকর্ষণ থাকবে ক্যাটায়নের প্রতি। এইটা একটু বুঝতে হবে। বুঝছো আমার কথা? এটা মানে কি? ও মানে কি? ও মানে অক্সিজেন, ও মানে এটা হচ্ছে একটা অক্সিজেন আর এইচ মানে হচ্ছে একটা হাইড্রোজেন। এইটা বুঝলে এনাফ। কেন? দেখো এবার মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যখন দেখো আমি যদি এইটা দিয়ে ব্যাখ্যা করি, ধরো আমি বললাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে ব্যাখ্যা করেন, এটা পানিতে দ্রবণীয়, যেহেতু এটা দিয়ে আমরা পড়াশোনা প্রশ্নটা সলভ করা শুরু করছি, তখন কি করব? ম্যাগনেসিয়ামটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর একটা হচ্ছে দুইটা ক্লোরিন মাইনাস, এরকম। এবার দেখো আমি যদি এখানের মধ্যে ম্যাগনেসিয়াম 2+ লিখি, তাহলে ম্যাগনেসিয়ামের প্রতি পানির কোন আয়নের চার আকর্ষণ থাকবে? দেখো তো ভাইয়া আমি একটু আগে লিখে দিছি পজিটিভের প্রতি সব সময় অক্সিজেনের আকর্ষণ। এই যে দেখো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে যে আমি ম্যাগনেসিয়াম লিখছি, ম্যাগনেসিয়ামের চারদিকে, আই রিপিট, ম্যাগনেসিয়ামের চারদিকে আমি চারটা অক্সিজেন দিব। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। কেন ভাইয়া এত অক্সিজেন দিলেন? কারণ অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর নেগেটিভ পার্টের কি থাকে? পানির নেগেটিভ পার্টের ক্যাটায়নের প্রতি আকর্ষণ থাকে। এই যে দেখো এই তো হয়ে গেল। আর অক্সিজেনের পানিটার স্ট্রাকচারে আমরা কি পড়ছি? উত্তর হচ্ছে বা পানিতে তো শুধু অক্সিজেন না, অক্সিজেনের সাথে একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন থাকে। এই যে দুইটা করে হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন থাকে।
কি থাকে, দুইটা করে হাইড্রোজেন থাকে। এটা গেল হচ্ছে গিয়ে আমাদের ম্যাগনেসিয়ামের পার্ট। এখন পরীক্ষার মধ্যে এই ম্যাগনেসিয়ামের জায়গায় হতে পারে ক্যালসিয়াম আসছে, হতে পারে সোডিয়াম আসছে। দেখো ভাইয়া, পরীক্ষার মধ্যে হতে পারে যদি এখানে সোডিয়াম ক্লোরাইড দিত, এখানে আমি সোডিয়াম প্লাস দিতাম, এখানে যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিত, এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস দিতাম। সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো? জাস্ট দেখো, কিচ্ছু না। এখানের মধ্যে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি হয় বলো তো? ম্যাগনেসিয়ামটা কি 2 প্লাস না? আমি কি বলছি সব সময় মনে রাখবা, এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়নের প্রতি কার আকর্ষণ? দেখো একটু আগে লিখে দিছি, ক্যাটায়নের প্রতি দেখো, এই যে ক্যাটায়নের প্রতি আকর্ষণ থাকে, এই যে দেখো অক্সিজেনের, এই যে পানির এই অক্সিজেনের ক্যাটায়নের প্রতি আকর্ষণ থাকে, আর এই হাইড্রোজেনের থাকে অ্যানায়নের প্রতি, এই যে হাইড্রোজেনের থাকে অ্যানায়নের প্রতি আকর্ষণ। এগুলো দেখো লিখে দিছি সব, দেখো সব লিখে দিছি, এই যে দেখো সব লিখে দিছি আমি। দেখো অক্সিজেনের আকর্ষণ কার প্রতি ছিল? অক্সিজেনের আকর্ষণ ছিল ক্যাটায়নের প্রতি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো কি পারো নাই বলো? ভেরি গুড। তার মানে এবার দেখো, আমি যদি এবার ক্লোরিন মাইনাসটা লিখি, ক্লোরিন মানে কি? ক্লোরিন মানে হচ্ছে এটা, দেখো ক্লোরিন মাইনাস। তাহলে দেখো তো মাইনাসের প্রতি কার ভালোবাসা? এই যে আকর্ষণ, বানান ভুল লিখছিলাম, আকর্ষণ অ্যানায়নের প্রতি থাকে। এই যে দেখো হাইড্রোজেনের, এই যে দেখো হাইড্রোজেনের আকর্ষণ থাকে অ্যানায়নের প্রতি। তাহলে এই যে দেখো হাইড্রোজেনের আকর্ষণ থাকে অ্যানায়নের প্রতি, মানে হাইড্রোজেনটা পজিটিভ। তার মানে আমি কি করব, এই দিকে আমি একটা হাইড্রোজেন দিব, এই ধরো দেখো এই জায়গায় একটা হাইড্রোজেন দাও, এই জায়গায় একটা হাইড্রোজেন দাও, এই জায়গায় একটা, দুইটা করে দাও, কারণ আছে একটু পরে বুঝবা। দেখো হাইড্রোজেন গুলা কি হয়, ক্লোরিনটা কোন চার্জ? পজিটিভ চার্জ, আর হাইড্রোজেন নেগেটিভ চার্জ, আর হাইড্রোজেন গুলো কি চার্জ? উত্তর হচ্ছে ভাই আংশিক পজিটিভ। পজিটিভ সবসময় নেগেটিভ সাইডে যায়, পজিটিভ সবসময় নেগেটিভ সাইডে যায়, পজিটিভ সবসময় নেগেটিভ সাইডে যায়। বুঝতে পারছো? এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে এবার কি হবে? উত্তর খুবই সোজা ভাইয়া, হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের সাথে একটা করে অক্সিজেন কানেক্টেড থাকে। এটা প্রথমেই আমি দেখাইছি, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন কানেক্টেড থাকে। দুইটা হাইড্রোজেন, দেখো স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা দেখো, আমি দেখাইছি একটু আগে। দেখো এই যে দেখো দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন এভাবে কানেক্টেড। কোথায় ভাইয়া দেখাইছেন? উত্তর হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন কানেক্টেড। আমি উল্টা ইনভার্স করে দিছি, উল্টা করছি, অর্থাৎ দুইটা হাইড্রোজেন আগে লিখছি, অক্সিজেনটা নিচে লিখছি, এরকম। বুঝছো? এইটাই হচ্ছে দ্রবণীয়তা, এই যে পানির মধ্যে মিশে যায় এভাবে। এই দুইটা চিত্র দেয়া মাস্ট। হতে পারে এখানে আমি ক্লোরিন দিয়ে করিয়েছি, পরীক্ষার মধ্যে এখানের মধ্যে ব্রোমিন দিছি, আয়োডিন দিছে, ফ্লোরিন দিছে, যে কোনো কিছু দিছে, যে কোনো কিছু। এইটা একটু নোট করে রাখতে হবে। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছে? আজকে ক্লাসে এই পর্যন্ত, শেষ করে দেই ভাইয়া। চেয়েছিলাম সবগুলো অধ্যায় সিকিউ সলভ করাতে, বাট ভাবলাম যে 5 নাম্বার চ্যাপ্টারটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, এটাকে একটু বেশি ফোর্স করে আমরা কমপ্লিট করিয়ে দিছি। আরো এর ভিতর থেকে প্রশ্ন এখান থেকে 3 রকমেরই আসে, আয়নিক বন্ধন গঠন করে নাকি সমযোজী বন্ধন গঠন করে, অষ্টক পূর্ণ কেউ করে, অষ্টক পূর্ণ কেউ করে না। 3 নাম্বার প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে গিয়ে তোমার পানিতে দ্রবণীয়তা অদ্রবণীয়তা ব্যাখ্যা করে। এই 3 টাইপের প্রশ্ন আসলে এই চ্যাপ্টারটা থেকে আসে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, এই যে ক্লাস এখনই শেষ ভাইয়া, ক্লাস শেষ, ক্লাস শেষ। এই যে দেখো উভয় যৌগ পানিতে দ্রবণীয় হবে কিনা, এই যে এই টাইপের প্রশ্ন। সো এইগুলো ডিটেলস ক্লাস কিন্তু আমরা আমাদের 10 মিনিট স্কুলের কিন্তু মেইন ইয়াতে 16910, সো ওইখানে তো আমরা করাচ্ছি আরো ডিটেলস ধীরে ধীরে ওইখানে পানিতে। এটা তো জাস্ট সিকিউ সলভিং, এই সিকিউ সলভ করার জন্য বেসিক গুলো জানা জরুরি। তো
তা আমি তবুও এমন ভাবে চেষ্টা করছি যাতে বেসিকের একটু ঘাটতি থাকলে তুমি বুঝতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? যাই হোক, সবাই ভালো থাকবা। 10 মিনিট স্কুলে আমাদের সাথে যদি এখনো জার্নি শুরু না করে থাকো 16910 এই নাম্বারে ফোন দাও, ইনশাল্লাহ বাকিটা ওরা হেল্প করবে। সবাই ভালো থাকবা, ভালো করে প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। পেইড কোর্সে তো দেখা হবে ইনশাল্লাহ, সেখানে তো 5 নাম্বার চ্যাপ্টারটা শুরু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।